ডায়াবেটিস কেন বাড়ছে, নিয়ন্ত্রণের কোনো পথ কি আছে, কি করবেন ডায়াবেটিস হলে, কি করবেন না, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব আজকের এপিসোড থেকে। আর এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন এনআরএস মেডিকেল কলেজের এন্ডোক্রোনোলজি বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট এন্ডোক্রোনোলজিস্ট ডক্টর নীলাঞ্জন সেনগুপ্ত। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। ডায়াবেটিস বাড়ছে, মানে চারদিকে শোনা যাচ্ছে ডায়াবেটিসের কথা, তো সত্যিই কি বাড়ছে, মানে কেন বাড়ছে হঠাৎ এত ডায়াবেটিস? ডায়াবেটিস বাড়ছে এ বিষয়ে সন্দেহ নেই, আবার অ্যাট দ্য সেম টাইম ডায়াবেটিসের সচেতনতাটাও বাড়ছে, সেই জন্য আমরা বেশি শুনতে পাচ্ছি, সেটা কিন্তু একটা পজিটিভ দিক। কিন্তু তা সত্ত্বেও যেটা কমন টাইপ অফ ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যেটাকে আমরা বলে থাকি, সেটার প্রাদুর্ভাব কিন্তু ভারতীয়দের মধ্যে, এশিয়ানদের মধ্যে বাড়ছে ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেকেডস। তার অনেকগুলো কারণ আছে। দুটো মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল বা জীবনচর্যা অনেক বেশি সেডেন্টারি, ওয়েস্টার্নাইজড, আরবানাইজড হয়ে পড়ছে। আমরা কায়িক শ্রম অনেক কম করছি, অনেক বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ক্যালোরি ডেন্স ফুড কনজিউম করছি। আমাদের বডি ওয়েট বাড়ছে, আমরা মোটা হচ্ছি, স্থূলতা হচ্ছে। এইগুলো প্রধান কারণ ডায়াবেটিসের ইনসিডেন্স বা প্রেভালেন্স বাড়া, যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। তাছাড়াও ভারতীয়রা কিন্তু জেনেটিক্যালি প্রিডিসপোজ টু ডায়াবেটিস, মানে আমাদের একটা জেনেটিক বংশগতিভাবে আমাদের একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে বেশি ডায়াবেটিস হওয়ার দ্যান সে আওয়ার ওয়েস্টার্ন কাউন্টারপার্টস, দ্যান দ্য হোয়াইট পপুলেশন। সেটা তো আছে, অন টপ অফ ইট আমাদের এনভায়রনমেন্টের জন্য, আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিটস ইত্যাদির জন্য ডায়াবেটিসের প্রাদুর্ভাব বা প্রকোপ ভারতীয়দের মধ্যে ভীষণভাবে বাড়ছে। আচ্ছা, তো এবার আমি যেটা জানতে চাইবো যে ধরুন কারোর ডায়াবেটিস হচ্ছে, সে কিভাবে বুঝবে যে আমি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি? কোনো কি সিমটমস রয়েছে? খুব ভালো কথা, এবং আমার মনে হয় এটা খুব প্রাসঙ্গিক কথা, কারণ 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। আইডিএফ এর স্লোগান হচ্ছে আইজ অন ডায়াবেটিস, মানে হচ্ছে ডায়াবেটিসের চোখে চক্ষু রোগের ব্যাপার নয়, কিন্তু বলছে আমাদের ডায়াবেটিসের ওপর একটা হক্স আই রাখতে হবে, সেন দৃষ্টি রাখতে হবে। মানে কি, যেটা আপনি জিজ্ঞেস করলেন, আমরা কি করে বুঝবো ডায়াবেটিস হচ্ছে কিনা, সেটার জন্য সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে ইস স্ক্রিনিং। কারণ অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস এসিমটোম্যাটিক, আপনি রক্ত পরীক্ষা না করলে বুঝতে পারবেন না আপনার রক্তে চিনির পরিমাণ বেড়েছে কিনা, অর্থাৎ ডায়াবেটিস হয়েছে কিনা। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু সিমটম বা লক্ষণ আছে যেগুলো যদি কারোর মধ্যে হয়, তাহলে আমাদের সাবধান হতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা। যেমন ওজন কমে যাচ্ছে, অত্যন্ত ক্লান্ত লাগছে, অত্যধিক প্রস্রাব হচ্ছে, এক্সেসিভ ইউরিনেশন, অত্যধিক তৃষ্ণা পাচ্ছে, অত্যধিক ক্ষুধা পাচ্ছে, আমরা খাচ্ছি বেশি অথচ ওজন কমে যাচ্ছে, টায়ার্ড লাগছে, ইজি ফ্যাটিগেবিলিটি, এই সব সিমটম, বা কোনো একটা ঘা হলো, কেটে গেল, সেটা তাড়াতাড়ি সারতে চাইছে না, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমাদের ভাবতে হবে ডায়াবেটিস আছে কিনা, আমার ডাক্তারবাবুর কাছে গিয়ে রক্ত পরীক্ষা করতে হবে, করে জেনে নিতে হবে। কিন্তু তা সত্ত্বেও যেটা আমি একটু আগে বললাম, ডায়াবেটিস কিন্তু লার্জলি এসিমটোম্যাটিক, কোনো লক্ষণ নাও থাকতে পারে। হয়তো একটা প্রি প্লেসমেন্ট এক্সামিনেশন, চাকরির পরীক্ষার আগে বা অপারেশনের আগে কোনো রুটিন ব্লাড সুগার পরীক্ষা করতে গিয়ে দেখা গেল ব্লাড সুগার অনেক বেশি, এটা কিন্তু প্রায়শই হয়ে থাকে। সেই জন্য যারা প্রিডিসপোজ তাদেরকে আমরা বলি পিরিয়ডিক্যালি ব্লাড সুগার পরীক্ষা করে দেখে নেওয়া, অন্তত একটা ফাস্টিং সুগার পরীক্ষা করে দেখে নেওয়া, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, যে তার ব্লাড সুগারের পরিস্থিতিটা কোন জায়গায় আছে। আচ্ছা, তো এবার যে প্রশ্নটা আমি করতে চাইবো আপনার কাছে, আপনি বলছিলেন রক্ত পরীক্ষা করতে হবে, কি ধরনের পরীক্ষা, ডায়াগনোসিসটা ঠিক কিভাবে হবে? হ্যাঁ, রক্ত পরীক্ষা কি ধরনের করতে হবে সেটাও আজকে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আমাদের সুন্দরভাবে বলে দিয়েছেন। আমরা একটা ফাস্টিং, অর্থাৎ খালি পেটে ওভারনাইট ফাস্ট ব্লাড সুগার করতে পারি, যেটাকে বলা হয় ফাস্টিং প্লাজমা গ্লুকোজ।
একটা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে ব্লাড সুগার পরীক্ষা, দ্যাট ইজ পোস্ট গ্লুকোজ লোড প্লাজমা গ্লুকোজ, এই দুটোই সাধারণত করা হয়ে থাকে। তার সঙ্গে আমরা গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা HbA1cও করতে পারি। তার এগুলোর কাট অফসগুলো কি? ফাস্টিং ব্লাড সুগার 100-র নিচে থাকা উচিত একজন নন প্রেগনেন্ট ইন্ডিভিজুয়ালের। 100 থেকে 125 আমরা একটা প্রি ডায়াবেটিক স্টেট বলি, যাকে বলা হয় ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লাইসেমিয়া। 126 বা তার বেশি হলে ডায়াবেটিস। অনুরূপভাবে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে যদি 140-এর নিচে হয় তাহলে সেটা স্বাভাবিক বা নর্মাল। 140 থেকে 199 ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আর একটা প্রি ডায়াবেটিক স্টেট, এবং বিয়ন্ড 200 ইজ ডায়াবেটিস। সিমিলারলি গ্লাইকেটেড হিমোগ্লোবিন যদি 6.5% ওপর হয় তাহলে সন্দেহ করতে হবে যে সে ব্যক্তির ডায়াবেটিস হয়েছে, এবং 5.7 to 6.4 again is a pre-diabetic or the high risk state, and normal সাধারণভাবে 5.7%-এর কম থাকা উচিত। এগুলো আমি সবই বললাম নন প্রেগনেন্ট ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে। গর্ভাবস্থাকালীন ক্ষেত্রে কিন্তু ডায়াগনস্টিক কাট অফগুলো একটু চেঞ্জ করে, কারণ সেখানে ডায়াগনস্টিক কাট অফটা আরও বেশি স্ট্রিংজেন্ট হয়ে যায়। যেমন আমরা এমনিতে কাট অফ বললাম 126, প্রেগনেন্সি হলে ফাস্টিংয়ের কাট অফ কিন্তু 95 হয়ে যায়। 95-এর বেশি হলেই আমরা কিন্তু ব্লাড সুগার বা ডায়াবেটিস, গর্ভাবস্থাকালীন ডায়াবেটিস ভাববো। এবার যেটা জানতে চাইবো, ডায়াবেটিসের ক্ষেত্রে কি কোনো রিস্ক ফ্যাক্টর আছে? মানে আমি বলতে চাইছি বেশি মোটা হলে ডায়াবেটিসের সম্ভাবনা বেশি, এরকম কি কিছু আছে? নিশ্চয়ই রিস্ক ফ্যাক্টরস যেটা আমরা বললাম, একটা তো আপনি বলেই দিলেন, বডি ওয়েট বেশি থাকলে, মোটা হলে, যদি হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকে, ডিসলিপিডিমিয়া থাকে, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, মানে আমার মা বাবার যদি ডায়াবেটিস থাকে তাহলে সন্তানের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেড়ে যায়। তাছাড়া জেনেটিক প্রিডিসপোজিশন, উই এশিয়ানস আর জেনেটিক্যালি প্রিডিসপোজড, তাহলে আপনি কোন এথনিক গ্রুপে বিলং করেন তার উপর নির্ভর করে। সুতরাং এজ, এথনিসিটি, বডি ওয়েট, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া অর্থাৎ যদি রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, কারণ এইসব ডিজিজগুলো একটা ক্লাস্টারিং হয়, ইটস আ কমন সয়েল হাইপোথিসিস। তাছাড়া আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি কোনো মহিলার গর্ভাবস্থাকালীন অবস্থায় ডায়াবেটিস হয়, দ্যাট ইজ জেস্টেশনাল ডায়াবেটিস, সেটা হয়তো গর্ভপাতের পরে সেটা সেরে গেল, কিন্তু শি রিমেন্স প্রিডিসপোজ টু ডেভেলপ টাইপ 2 ডায়াবেটিস ইন ফিউচার। আচ্ছা, তো এবার একটু ট্রিটমেন্টের প্রসঙ্গে আসি। অনেক কিছু খাওয়া দাওয়ায় বিধিনিষেধ থাকে, সেই প্রসঙ্গে আমি পরে আসবো। তার আগে জিজ্ঞেস করবো, ওষুধ যেটা ডায়াবেটিসের সময় দেওয়া হয়, মুখে খাওয়ার ওষুধ, সেটা কি ডায়াবেটিস হওয়া মানে সারা জীবন খেয়ে যেতে হবে? ডায়াবেটিস যেটা আমরা কমন টাইপের ডায়াবেটিস বলে থাকি, আজকের আলোচ্য বিষয় যেটা টাইপ 2 ডায়াবেটিস, সেটা কিন্তু সাধারণভাবে সারে না, কিওরেবল নয়। লাইক মেনি আদার ডিজিজ ইন মেডিসিন অর এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিসও কিন্তু কিওরেবল নয়, কন্ট্রোলেবল। যেমন উচ্চ রক্তচাপ, যেমন উচ্চ কোলেস্টেরল, এগুলো কোনোটাই কিওর করা যায় না। কিন্তু শুধু ওষুধ নয়, ডায়েট, এক্সারসাইজ, ওষুধ, মানে সুস্থ খাদ্যাভ্যাস, সুস্থ জীবনচর্যা, কায়িক শ্রম এবং ওষুধ, সেটা মুখে খাওয়ার ওষুধ হতে পারে, ইনসুলিনও হতে পারে, এই কতগুলি পদ্ধতির মাধ্যমে ডায়াবেটিস সারা জীবন নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু যেহেতু এখনো বেশিরভাগ ডায়াবেটিসেরই কিওর সম্ভব নয়, চিকিৎসা কিন্তু সারা জীবন করে যেতে হবে। কোনো ক্ষেত্রে সেকেন্ডারি ডায়াবেটিস কিওরেবল, ধরুন আপনার কোনো একটা এন্ডোক্রিন টিউমারের জন্য ডায়াবেটিস হচ্ছে, সেই টিউমারটা অপারেশন করা হয়ে গেল, ডায়াবেটিস সেরে গেল। বা কোনো ড্রাগ ইনডিউস ডায়াবেটিস, ওষুধজনিত কারণে, স্টেরয়েড নামক ওষুধ আপনারা শুনেছেন, গ্লুকোকর্টিকয়েডস, অনেক সময় অনেক চর্মরোগের জন্য, ব্রঙ্কিয়াল অ্যাজমা ইত্যাদি ক্ষেত্রে আমাদের স্টেরয়েড ব্যবহার করতে হয়। সেই স্টেরয়েড ব্যবহার করলে হয়তো যতদিন স্টেরয়েডটা ব্যবহার থাকলো, যারা প্রিডিসপোজড তার ডায়াবেটিস হলো, যেই স্টেরয়েড ওষুধ বন্ধ করে দেওয়া গেল, সেটা
ডায়াবেটিসটা সেরে গেল। কিন্তু সেইটা রেয়ারিটি। অধিকাংশ যে ডায়াবেটিস আমরা দেখে থাকি সেটা কিন্তু মেনে নিতে হবে, সেটা কিওরেবল নয়। অনেক রোগীরা এসে ঠিক আপনি যেরকম প্রশ্ন করলেন এই প্রশ্নটা করেন, কিন্তু আশার বিষয় এই হচ্ছে আজকের আধুনিক চিকিৎসার দ্বারা ডায়াবেটিস সম্পূর্ণভাবে কন্ট্রোল করা যায় যদি রোগীর ইচ্ছা থাকে করতে, এবং ডায়াবেটিস নিয়েও কিন্তু সুস্থ জীবন যাপন করা যায়। তো এবার যেটা জানতে চাইবো, আপনি বলছিলেন ডায়াবেটিসকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব, কিভাবে? ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হচ্ছে শৃঙ্খলিত জীবনচর্যা, ডিসিপ্লিনড লাইফস্টাইল। অফকোর্স তার সঙ্গে ডায়েট, সুষম খাদ্য খেতে হবে যেরকম আপনাদের পুষ্টি বিশেষজ্ঞ বা চিকিৎসক বলে দেবেন। রেগুলার এক্সারসাইজ বা কায়িক শ্রম করতে হবে, প্রয়োজন মতো ওষুধ খেতে হবে, প্রয়োজন মতো ইনসুলিনও নিতে হবে, এবং পিরিয়ডিক মনিটরিং করতে হবে, কারণ মনিটরিংটাও ইম্পর্ট্যান্ট যে আমরা যে চিকিৎসাটা করছি সেটা অ্যাডিকুয়েট হচ্ছে কিনা দেখার জন্য। সুতরাং ডায়াবেটিসের ট্রিটমেন্টকে একটি 4 পায়া টেবিলের সঙ্গে তুলনা করা যেতে পারে, যা 4টে পায়া হচ্ছে ডায়েট বা খাদ্যাভ্যাস, এক্সারসাইজ বা কায়িক শ্রম, মেডিকেশনস বা ঔষধ, অ্যান্ড মনিটরিং বা সত্যি কথা বলতে গেলে চিকিৎসার পুলিশগিরি। এই 4টে পায়া যদি ঠিক থাকে আপনার চিকিৎসা ঠিক থাকবে, কিন্তু যে কোনো একটি পায়া যদি নড়বড়ে হয় চিকিৎসা কিন্তু ঠিক থাকবে না। কারণ অনেক পেশেন্টই বলেন, ডাক্তারবাবু আমি তো ইনসুলিন নিচ্ছি, আমি তো ওষুধ খাচ্ছি, আমার ডায়েট রেস্ট্রিকশন করার কি দরকার আছে? সেটা কিন্তু চলবে না। একটি আরেকটি পরিপূরক, কোনোটির সাবস্টিটিউট নয়। তো ডায়াবেটিস হলে খাওয়া দাওয়া নিয়ে, বিশেষ করে মিষ্টি খাবো কি খাবো না, চায়ে চিনি কতটা খাবো, এই নানা ধরনের কনফিউশন থাকে, তো আপনি কি বলবেন এই বিষয়টা? এইটা তো বোধহয় সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এরিয়া, এবং সবার মনেই এই কন্ট্রোভার্সিস, মিসকনসেপশনস থাকে। সাধারণভাবে হাই ক্যালোরি যুক্ত খাদ্য যেমন চিনি, মিষ্টি এবং যে জিনিসের তেল আছে, তৈলাক্ত জিনিস, ডিপ ফ্রাইড জিনিস, সেগুলো পরিহার করা উচিত। কিন্তু তার মানে এই নয় যে আমার ডায়াবেটিস হয়েছে বলে আমি বিজয়া দশমীর দিন একটা মিষ্টি খেতে পারবো না বা ক্রিসমাসে এক টুকরো কেক খেতে পারবো না, সেটা কিন্তু নয়। অকেশনালি পরিমাণের মধ্যে হলে কখনো হয়তো একটু আধটু মিষ্টি বা ভাজাভুজি খাওয়া যেতে পারে, কিন্তু সেটা যেন রোজ রোজ না হয় এবং বেশি পরিমাণে না হয়। সো আপনি যদি মাসের মধ্যে 29 দিন নিয়মিত খাওয়া দাওয়া ফলো করেন, যেটি আপনার পুষ্টি বিশেষজ্ঞ বা চিকিৎসক আপনাকে বলে দিয়েছে, একদিন একটু আধটু লিবার্টি নিতেই পারে। আচ্ছা, তো এই যে আপনি বলছিলেন মাসের মধ্যে 29 দিন খাওয়া দাওয়াটাকে ঠিকঠাক ফলো করতে হবে, এই জায়গাটাতে একটু আপনার কাছে জিজ্ঞেস করবো যে ঠিকঠাক ফলো, ঠিকঠাক রুটিনটা ঠিক কীরকম হবে? ভাত রুটি নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন থাকে। এগেন ঠিকঠাক কি, কতটা আমি ক্যালোরি নেব, ঠিক কি খাবো, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল কেস বেসড চিকিৎসক বা ডায়েটিশিয়ান ঠিক করে দেবেন। কিন্তু জেনারেল প্রিন্সিপাল হিসাবে ভাত এবং রুটির মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। আপনি যেটা ইচ্ছে, যেটা আপনার পছন্দ, যেটা আপনার অভ্যাস, সেটাই খেতে পারেন, কিন্তু এগেন পরিমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। পরিমাণটা কি হবে সেটা কিন্তু আপনার চিকিৎসক বা পুষ্টি বিশেষজ্ঞ ঠিক করে দেবেন। আপনি কিন্তু ইচ্ছা করলে দুবেলা ভাত খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। সিমিলারলি অন্যান্য খাদ্য যেমন প্রোটিন, সবজি, সেগুলো যথোপযুক্ত খেতে হবে, কিন্তু বেশি পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়ার চেষ্টা করবেন। ফাস্ট ফুড, সিঙ্গারা, কচুরি, লুচি, পরোটার চেয়ে ফল খাওয়ার চেষ্টা করবেন। এখানেও একটা মিসকনসেপশন আছে, ফল মুখে খেতে মিষ্টি লাগে, কিন্তু ফলে যে সুগারটা থাকে মেনলি দ্যাট ইজ ফ্রাক্টোজ, তাতে কিন্তু অত ব্লাড সুগার বাড়ে না। রাদার ফলে অনেক ডায়েটারি ফাইবার থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, যেগুলো কিন্তু শরীরের পক্ষে উপকারী। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ডায়াবেটিস নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। ডায়াবেটিস হলে তাকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সেই নিয়ন্ত্রণটা কিভাবে করবেন সেটাই আজকে আপনাদেরকে জানালেন ডাক্তারবাবু।